শহীদ আবু সাঈদের বাড়িতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, সাঈদ এখন বাংলার ঘরে ঘরে। পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। সকালে পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক উপদেষ্টা আসিফের। বাংলাদেশ পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে আছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধি। শনিবার সকাল 10:30টায় হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখান থেকে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে। এ সময় আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন সরকার প্রধান। এ সময় সাথে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিহত আবু সাঈদ রংপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি 12 ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। 16 জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদের কথা নিজে নিজে প্রশ্ন হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও ভোট পেতে দেব। সেই হলো আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ। এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজেই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বাপ মা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচারপতির ডাকা ফুল কোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির ডাকা ফুল কোর্ট সভা শনিবার সকাল 10:30টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এই সভা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান। আরও জানান, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে ফুল কোর্ট সভা ডেকেছে। পরাজিত শক্তির কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ আরও জানান, আন্দোলনের সময় থেকেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়ে আসছিল ছাত্র জনতা। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খানের কাছে মেইলে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন আব্দুর রউফ তালুকদার। পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। এদিকে তিনি সরকারি বাসভবন গভর্নর হাউসে নেই বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে গভর্নর নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেই হিসেবে গভর্নরকে পদত্যাগও করতে হয় সেখানেই। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষার্থী আর স্বেচ্ছাসেবকদের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। শনিবারও সকাল থেকেই রাজধানীর সব সিগন্যালে লাঠি হাতে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা। শিক্ষার্থীদের দাবি, যতদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে না ফিরছেন ততদিন রাষ্ট্রের প্রয়োজনে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন তারা। চলছে আকার ভেদে লেন ঠিক করার কাজ। আলাদা করে রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার লেন। রাজধানীর সড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন রহিম রুমন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম যে সড়কগুলো রয়েছে তার অন্যতম রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায়। সরকারি না থাকলেও অনেক বেসরকারি অনেক প্রতিষ্ঠান কিন্তু আজকে খোলা। অন্যান্য স্বাভাবিক যে কোনো সময়ে আমরা কিন্তু এই সড়কটিতে প্রচণ্ড যানজট দেখতে পারি, কিন্তু আজকে শিক্ষার্থীদের যেই তৎপরতা, যে কর্মযোগ্য, তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত এই এলাকায় কোনো যানজট সৃষ্টি হয়নি। বিপুল পরিমাণের শিক্ষার্থী এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছেন, ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। তারা কিন্তু তাদের যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় মোটামুটি বলা যায় যে যাত্রী বা সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। যার কারণে কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশ না থাকবার পরেও যে ট্রাফিক ব্যবস্থাপনায় যে কোনো রকমের শূন্যতা সৃষ্টি হয়নি সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার শিক্ষার্থী, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজে থেকে যেই দায়িত্ব তারা কাঁধে নিয়েছেন সেই দায়িত্ব তারা পালন করছেন, যার ফল কিন্তু সাধারণ যাত্রী এবং সাধারণ মানুষরা ভোগ করছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে রাষ্ট্রের যে সংস্কার সেটি করতে হলে তাদের আসলে নিজের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আসলে অবহেলা করার কিছু নেই, কারণ নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব যদি কেউ পাশ কাটিয়ে চলে যায় তারা মনে করেন যে তখন আসলে কিন্তু তো তেমন রাষ্ট্রের ভালো কিছু করবার থাকে না। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আপু, আপনাকে একটু শুনতে চাই যে আপনি যে দায়িত্ব পালন করছেন, কোন তাগিদে আজকে সড়কে নেমেছেন, পরিস্থিতি কি মনে হচ্ছে, মানুষ আসলে আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আমরা সবাই আমাদের রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছি। ইভেন আমাদের তো সোনার বাংলাদেশ গড়তে হবে, কারণ আমরা একটা কঠিন সময় পার করে এসেছি। তো এই জন্য আমাদের সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে একসাথে কাজে নামতে হবে। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? অনেকে আমরা শুনছি কেউ কি বিরক্ত হচ্ছে নাকি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে? আসলে একটা কাজে কিছু কিছু মানুষ হয়তো বিরক্ত হচ্ছে, কারণ আমাদের তো রুলস মেনটেন করতে হবে। তো এই কঠোর রুলস মেনটেন করার জন্য হয়তো অনেকেই বিরক্ত হচ্ছে, তবে বেশিরভাগই আমরা ভালো সাড়া পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীকে শুনছিলাম, আমরা যদি সুযোগ পাই আমরা আরও একজন শিক্ষার্থীকে শুনতে চাই, যিনি এই যে কারওয়ান বাজারের যেই ট্রাফিক ব্যবস্থাপনা তার নেতৃত্বেই আছেন বলতে হয়। আপনাকে একটু শুনতে চাই যে কেমন যাচ্ছে? অন্য সময় দেখে যানজট লেগে থাকে, আজকে যানজট লাগছে না। এই যে তৎপরতা, আপনারা আসলে কোন জাদুমন্ত্রে এটি ঠিক করছেন? আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবে কাজটি সুচারুভাবে পরিচালনা করছে। তারা যেই দায়িত্বটা আমরা তাদেরকে দিয়েছি তারা খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে এই দায়িত্বগুলো পালন করছে। আর কি মনে হয় যে ট্রাফিক পুলিশ যে শূন্যতা, কোনো শূন্যতা কি অনুভব হচ্ছে? না, অবশ্যই ট্রাফিক পুলিশের যে শূন্যতাটা সেটা আমরা সাধারণ জনগণকে অনুভব করতে দিচ্ছি না। তা ট্রাফিক পুলিশ থাকার সময় যেই সার্ভিসটা পাই, তো এর চাইতে আমরা বহুগুণে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আরও একজন শিক্ষার্থীকে, যিনি এই এলাকার যে ট্রাফিক ব্যবস্থাপনা সেই ট্রাফিক ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের একটু জানাতে চাই যে আমরা এই যে ট্রাফিক
পুলিশ ট্রাফিকের যে ব্যবস্থাপনার এই যে শিক্ষার্থীরা নেমেছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি তাদের সেবা করবার জন্য বেশ কিছু মানুষ কিন্তু স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। অনেকেই তাদের জন্য খাবার নিয়ে আসছেন, অনেকেই তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে সহযোগিতা করছেন। আমরা যদি তেমন একজনের সাথে একটু কথা বলবার সুযোগ পাই, আমরা দেখলাম যে আপনারা শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছায় যারা শ্রম দিচ্ছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কোন তাগিদ থেকে কেন এই উদ্যোগ নিতে গেলেন? শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা আসলে টেবিলে ফিরে যেতে চান, তারা পড়ার টেবিলে ফিরে যেতে চান এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ট্রাফিক ব্যবস্থাপনা যাদের থাকবার কথা তাদেরও কিন্তু আসলে স্ব জায়গায় তারা ফেরত আসবার আহ্বান জানিয়েছেন। স্বাভাবিক হচ্ছে কক্সবাজার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করছে আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া থানাগুলোর নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী। সেই সাথে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে অনুরোধ করা হচ্ছে। সব মিলিয়ে পর্যটন নগরী কক্সবাজারকে আবারও তার চিরচেনা রূপে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর কাছ থেকে। পদত্যাগ করে যখন সরকার প্রধান দেশ ত্যাগ করলেন তখনই কক্সবাজারের আন্দোলনকারী যারা ছিলেন তাদের মধ্যে আনন্দ উল্লাস ছিল, উচ্ছ্বাস ছিল, বিভিন্ন জায়গায় মিছিল ছিল, আনন্দ মিছিল ছিল এবং এর মাঝখানে কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়েছে, থানাতে হামলা চালিয়েছে, ফায়ার সার্ভিসে হামলা চালিয়েছে, কক্সবাজারের যে হোটেল মোটেল জোন আছে সেখানে কয়েকটি হোটেলে এবং কক্সবাজারের নানা জায়গায় নানা দুর্ঘটনা ঘটিয়েছে এবং নানা উচ্ছৃঙ্খলতা দেখিয়েছে, বিশৃঙ্খলতা দেখিয়েছে। এই জন্য যারা রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপি, জামাত, তারা অনুরোধ করেছিল যারা এই সমস্ত উচ্ছৃঙ্খল করছে, যারা ভাঙচুর করছে তাদেরকে থামাবার জন্য তারা অনুরোধ করেছেন। কিন্তু দীর্ঘদিন পরও কিন্তু কক্সবাজার অবস্থা স্বাভাবিক হচ্ছিল না। থানাগুলোতে কোনো কার্যক্রম চলছে না, পুলিশ সদস্য সেখানে নেই, পুলিশ কর্মকর্তারা সেখানে নেই, ফায়ার সার্ভিস এবং আন্দোলনকারী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারা ট্রাফিকিংয়ের কাজ করছিল, তারা মানুষকে স্বাভাবিক জায়গায় ফিরে আনবার চেষ্টা করছিল বারবার করে। কিন্তু আজকে কক্সবাজার যে মডেল থানা আছে সেখানে সেনাবাহিনী এসছেন, সেনাবাহিনী এসে এখানে পুলিশ কর্মকর্তা যে কজন আছে তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে স্বাভাবিক কার্যক্রম শুরু করবার কথা বলেছেন, তাদেরকে অনুরোধ করেছেন কাজে যোগ দেওয়ার জন্য এবং তাদের সমস্ত নিরাপত্তা দেবার আশ্বস্ত করেছেন। যে ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই জানি, তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখন ব্যারাকে পুলিশের সকলকে ফিরিয়ে আনা। আমরা আজকে সারা বাংলাদেশে একযোগেই আমরা যেখানে আর্মি নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত হয়েছে এবং সেই উদ্দেশ্যেই যাতে সকল পুলিশ তাদের ব্যারাকে ফিরে আসেন এবং আমরা যে যে জেলায় দায়িত্বপ্রাপ্ত রয়েছি সেই সকল জেলায় যেন সকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়, পুলিশ যেন তার দায়িত্ব আবার নতুন করে শুরু করতে পারে, এলাকার জনগণ যেন নিরাপদ থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা থানাগুলো গার্ড দিচ্ছি, থানা নিরাপত্তা নিশ্চিত করার জন্য। একই সাথে পুলিশকেও আমরা সহায়তা করব যাতে এলাকার শান্তি এটা আমরা নিশ্চিত করি। নিউক্লিয়াস হিসেবে থাকব, আমাদের সাথে আনসার সদস্য জয়েন করেছে, পুলিশও অনেকেই জয়েন করেছে। সো এখন থেকে কার্যক্রম চালু হয়ে গিয়েছে। সো যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তা সামাল দেওয়ার জন্য আমরা এখন থেকেই সক্ষম। পাশাপাশি যারা শিক্ষার্থী আছেন তারাও অনুরোধ করেছেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য। পুলিশের গুরুত্ব অপরিসীম এবং তাদেরকে থানাতে কার্যক্রমে ফেরার জন্য অনুরোধ করেছেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। জনগণ, আমরা আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সেবা দেওয়ার আগে আপনাকে সেবা দেওয়ার মতো আমি কতটুকু উপযুক্ত হচ্ছি। আমি আপনাকে সেবা দেওয়ার মতো যখনই আমি উপযুক্ত হয়ে যাব আপনাকে অবশ্যই আমি সেবা দেবো এবং অলরেডি আমরা আমাদের সীমিত থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছি। সব কিছু মিলিয়ে কক্সবাজার শুধু নয়, কক্সবাজার সদর মডেল থানা শুধু নয়, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া সব জায়গায় একইভাবে সেনাবাহিনী সেখানে কাজ করছে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং পাশাপাশি যে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী নেই সেখানে শিক্ষার্থীরা কাজ করছে। অর্থাৎ আমরা বলতেই পারি কক্সবাজারে যে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে এখন ফিরে আসতে শুরু করছে, স্বাভাবিক জায়গায় ফিরে আসতে শুরু করেছে। বরিশালে বিপুল পরিমাণ ডলার, টাকা ও স্বর্ণালংকার সহ পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে সোপর্দ করা হয় পুলিশের কাছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের সময় শিক্ষার্থীরা একটি প্রাইভেট কারের গতি নিয়ন্ত্রণ করে, যেখানে পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ ও তার পরিবার ছিল। শিক্ষার্থী আসিফ জানান, চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়। এ সময় সেখানে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন পরিবার সহ তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন। হারুনুর রশিদের কাছে $10,000, আনুমানিক নগদ 44 লাখ টাকা সহ আনুমানিক 50 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 61 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে 57 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি সাও পাওলো থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। ভয়াপাস এয়ারলাইন্সের এই ফ্লাইটটির নম্বর PSVPV। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমান বিধ্বস্ত হওয়ার ছবি। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় 100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। হামাস চালিত গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের ওই রুমে অন্তত 250 ফিলিস্তিনি ছিল। এ কারণে হতাহতের সংখ্যা বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে তারা। বিবৃতিতে জানিয়েছে, যা হামাস সন্ত্রাসী ও কমান্ডারদের আস্তানা হিসেবে কাজ করেছিল। এছাড়া এদিন ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। সেখানে নিহত হয়েছে অন্তত 6 জন। দেইর আল বালাতে ইসরায়েলি আরেক অভিযানে 3 শিশু সহ নিহত হয়েছে অন্তত 4 জন। অন্যদিকে মধ্য গাজার আল নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও 4 জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। দর্শক, এবারে খেলার খবর। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজে দায়িত্ব পালন করতে যাওয়া ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পিসিবি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023 থেকে 25 সাইকেলের অংশ হতে চলেছে এই সিরিজ, যে কারণে ম্যাচ অফিসিয়াল নির্ধারণে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। প্যানেলে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলব্রো এবং মাইকেল গফ, সাউথ আফ্রিকার আদ্রিয়ান হোলস্টক এবং পাকিস্তান থেকে থাকছেন রশিদ রিয়াজ ও আসিফ ইয়াকুব। চলতি মাসের 21 তারিখ থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। ক্রীড়াঙ্গন দুর্নীতিবাজ মুক্ত করতে মাঠে নেমেছে সাবেক খেলোয়াড়রা। ক্রিকেট ফুটবলের পর অ্যাথলেটিক্সেও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টুর পদত্যাগ চান অ্যাথলেটরা। প্রতিবাদ কর্মসূচিতে দেশের অ্যাথলেটিক্সের সর্বনাশকারীদের হটিয়ে নতুন কমিটির প্রস্তাব করেছে নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে। মেহেদি নাইমের রিপোর্ট। আমি একটা মেয়ে মানুষ, 20 বছর ওই ট্রাকে গোল্ড পেয়েছি, নট এ ম্যাটার অফ জোক। আমাকে একদিন বের করে দিয়েছে ফেডারেশন থেকে, তখন আমি বলছি, এটা কি তোর বাপের ফেডারেশন? না, আমার বাপের ফেডারেশন, এটা জাতির সম্পদ। এখানে এটা আমার ঘর, এখান থেকে আমি খুশি। আমাকে 18 কোটি মানুষ চেনে, আমার রুজি রুটি এটা থেকে বের করে দেওয়ার আপনি কে? গত ইলেকশনের সময় যখন ইলেকশন হয়, আমাকে কি করলো, জামাত বিএনপি বানিয়ে আমি যেখানে জব করতাম সেখানে সে চিঠি পাঠালো যে জামাত বিএনপি কীভাবে আওয়ামী লীগ ইলেকশন করে, আমাকে ইলেকশন করতে দেয় নাই। এবং যখন কোনো প্রতিবাদ করেছি, সে কি করছে, উকিল নোটিশ পাঠাচ্ছে আমার বাসায়, আমার সংস্থায়। কোনো কথা আমরা কেউ বলতে পারি নাই। স্বাধীনতার আনন্দে জাগ্রত জনতা, বহুদিনের শোষণ কণ্ঠরোধের লৌহ কপাট বুঝি খুলল এবার বাক স্বাধীনতা। বাংলার ক্রীড়াঙ্গনে যারা ছড়িয়েছে রাজনীতি আর ক্ষমতার বিষবাষ্প, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। ক্ষমতার পালা বদলেই যিনি তল্পিতাতল্পি গুছিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, অবলীলায় বাংলাদেশের অ্যাথলেটিক্সের যমনিকাপাত ঘটিয়েছেন। টোটাল কমিটিটাকে আমরা পরিবর্তন চাই, কারণ তারা জাতীয় স্বার্থে, অ্যাথলেটিক্সের স্বার্থে তারা কোনো কাজ করে নাই। আপনারা জানেন যে ওয়ালটন 7 কোটি টাকা দিয়েছিল অ্যাথলেটিক্স উন্নয়নের জন্য, তারা সেই টাকাকে আত্মসাৎ করেছে। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকার থেকে অনেক টাকা পেয়েছি, যেগুলি ক্রীড়া উন্নয়নের জন্য।
কিন্তু সে কোনোভাবেই সেগুলি করে নাই। প্রত্যেকটা ফেডারেশন এইভাবে ধ্বংস হয়েছে যে এখানে তারা মানে দলীয়করণ করে। এখন আমাদের ছেলেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে, এখন আমাদের ওদের কাছে জবাবদিহিতা আছে। এখন যে আমি এই জন্য আমি বলবো যে আমি যে উপদেষ্টা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, ওনার সাথে দেখা করে আমাদের সকল দুঃখের কথা বলে আমরা একটা রুটিন দিয়ে আমরা কিভাবে সাব গেমসে মেডেল পাবো, এশিয়ানে পাবো এবং আমরা এশিয়ান গেমসে যাব, এই পরিকল্পনাগুলো করে আমরা মাঠে নামতে চাই। এই মন্টুর নানা জালিয়াতি নিয়ে গেল মেতে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে ৭১ টেলিভিশন। তবুও কোন অদৃশ্য শক্তি বলে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে প্রকৃতির বিচার শেষ পর্যন্ত বুঝিয়ে দেয় প্রাপ্যটুকু। এর আগে যারা ছিল তারা আসলে অন্তরে স্পোর্টসকে ধারণ করে নাই। যদিও তারা একেবারে মন থেকে স্পোর্টসকে ধারণ করতো তাহলে হয়তো এই দুর্নীতিটা হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। মন্টুর বাপে আসলে অ্যাথলেট, আমরা একসঙ্গে পাকিস্তান গেছি, কিন্তু ও কিছুই জান না, ভাই বোন সবাই কেউ না, ওরা কেউ জান না, আমি জানি। এবং মন্টুকে আমি নিজেই বলছিলাম যে তুমি এখানে আইছো কেন, এরা তো পদের জন্য ওইখান থেকে যে দিছে সেই জন্য এখানে সে আসছে। আর কারোই কোনো মূল্যায়ন এখনো দেওয়া হয় নাই এবং কোনো শো করে নাই, কিছুই করে নাই। বলতে গেলে এককভাবে সব কিছু করেছে। এবং বর্তমান যে নতুন এই যে নির্বাচিত কমিটিটা, এই কমিটিতে কোনো ন্যাশনাল অ্যাথলেট, কোনো মানে জাতীয় অ্যাথলেট, ন্যাশনাল অ্যাথলেট বলেন, রাষ্ট্রীয় পুরস্কার বলেন, কোনো অ্যাথলেটেরই কোনো ইয়ে হয় না, সংস্থা মূল্যায়ন হয় নাই। এখানে যারা আছে অনেকে চিনেও না এই কমিটিতে। দেশের প্রথিতযশা সাবেক অ্যাথলেটরা একত্র হয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রাঙ্গণের পুরাতন সুইমিং পুলে। মন্টুর অনুপস্থিতিতে মাদার অব অল গেমস খ্যাত অ্যাথলেটিক্সকে ঢেলে সাজাতে চান, যেতে চান নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। তারা পালিয়ে গেছে, তার মানে তারা দুর্নীতি করেছে বিধায় তারা পালিয়ে গেছে। এই যে শূন্য স্থান পূরণ করার জন্য আমরা ২৪ ঘন্টার মধ্যে অ্যাথলেটিক ফেডারেশন সহ সমস্ত ফেডারেশনকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ভেঙে দেওয়ার জন্য এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ জানাই। আমরা আসলে মুখ ফুটে কখনো কথা বলতে গেলেও সে কথা বলতে দেওয়া হয়নি এবং মন্টু এককভাবে এই সাদা সিলেবাস যে গেমস হয়, জুনিয়র গেমস, সামার গেমস এবং ন্যাশনাল গেমস, সেই গেমসে প্রতিটা গেমসের আগে একটা মিটিং করে অর্থ বরাদ্দ করতে হয়, এটা নিয়ম, কিন্তু তার ক্ষেত্রে কোনো কিছু এগুলো ছিল না। পাকিস্তান যেখানে প্যারিস অলিম্পিকে তাদের ইতিহাসে প্রথম পদক বৃহস্পতিবার পেয়েছে, সেখানে বাংলাদেশ 4 দশকেও পদক শূন্য। দেশের সব ক্রীড়া ফেডারেশন দলীয়করণ দূরে ঠেলে খেলোয়াড়দের দ্বারা পরিচালিত হোক, এটাই এখন ক্রীড়াপ্রেমীদের প্রাণের চাওয়া। মেহেদি নাইম, ৭১। চলছে সংবাদ সংযোগ। সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।